আমাদের সঙ্গে আজকে আছেন সিপিআইএম এর বরিষ্ঠ নেতা তন্ময় ভট্টাচার্য। তন্ময়বাবু, ক্যাম্পেন কলিংয়ে স্বাগত। এই যে কোভিড যেভাবে বাড়ছে, আমরা দেখলাম 25 তারিখের পর থেকে একটা লাগাম ছাড়া কোভিডের স্রোত যেন এসে আছড়ে পড়লো। গোটা দেশেই চলছে, আমি পশ্চিমবাংলা নিয়েই বলছি, পশ্চিমবাংলার বুকে আছড়ে পড়লো এবং দিনে দিনে সেটা প্রায় 10,000 ছাড়িয়ে 15,000 গ্রাফটা বাড়ছে। গঙ্গাসাগর মেলা নিয়ে কিন্তু হাইকোর্ট রায় দিয়েছে, হাইকোর্ট বলেছে সমস্ত বিধিনিষেধ মেনেই গঙ্গাসাগর মেলা হবে। কি বল? আসলে কোন কোন বিধিনিষেধ মানলে কোভিড হবে না, এটার কোনো নির্দিষ্ট সুনির্দিষ্ট নিয়মাবলী কি পৃথিবীতে আছে? ধরুন বলা হলো ডাবল ডোজ ভ্যাকসিন নিতে হবে, অনেকে নিয়েছেন, দেখা যাচ্ছে যারা নিয়েছেন তাদের একটা উল্লেখযোগ্য অংশ কোভিডে আক্রান্ত হচ্ছেন। মাস্ক পরতে হবে, স্যানিটাইজার দিয়ে হাত ধুতে হবে, সাবান দিয়ে হাত ধুতে হবে। যারা নিয়মিত এসব মানছেন তারা কি কোভিডে আক্রান্ত হচ্ছেন না? হচ্ছেন। আবার যারা এসব একদমই করতে পারেন না, আর্থিক কারণেই, দিন আনা দিন খাওয়ার কারণেই, তাদের ভেতর কোভিডের আক্রমণ অনেক কম। মুম্বাইয়ের ধারাবি বস্তিতে কোভিডের আক্রমণ তেমন একটা মাত্রা ছাড়া না। আমার পাড়ায় যারা সবজি বেচতে আসে, আপনার পাড়ায় যারা সবজি বেচতে যায়, বাজারে যারা বসে, তাদের ভিতর কোভিডের আক্রমণ কম। রিক্সা চালক, ভ্যান চালক, তাদের ভিতর কোভিডের আক্রমণ কম। সুতরাং ঠিক কী করলে কোভিড হবে না, এটার কোনো নির্দিষ্ট রূপরেখা বা নিয়মাবলী আছে বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করতে এখন পর্যন্ত পারছি না। সুতরাং বিধিনিষেধ মেনে হবে, এই বিধিনিষেধটা কি? কে ঠিক করলো এই বিধিনিষেধটা? কোন চিকিৎসা বিজ্ঞান দ্বারা এই বিধিনিষেধটা অনুমোদিত হলো? পৃথিবীতে তো এখন উল্টো আন্দোলন চলছে। জার্মানির 560 জন ডাক্তার তারা একসঙ্গে বলছেন মাস্ক পরলে কোভিড হওয়ার সম্ভাবনা বেশি। ঠিক ভুল আমি জানি না। যে স্যানিটাইজার দিয়ে আমরা হাত পরিষ্কার করছি, সেই স্যানিটাইজারে বলা হচ্ছে 80% অ্যালকোহল নেই। 80%-এর কম অ্যালকোহল থাকলে পরে তা মাখা যাবে না। এখন বলা হচ্ছে, প্রথমে বলা হলো N95 মাস্ক ছাড়া চলবে না, পৃথিবীর সব উৎপাদিত N95 মাস্ক বিক্রি হয়ে গেল। তারপর বলা হলো সার্জিক্যাল মাস্কে চলবে, তারপর বলা হলো কাপড়ের মাস্কে চলবে, তারপর বলা হলো ডাবল মাস্ক লাগবে। এই যে মুহূর্তে মুহূর্তে বদলাচ্ছে, আসলে এটা তো ব্যবসা হচ্ছে, বাণিজ্য হচ্ছে। প্রথমে N95 মাস্ক বিক্রি হয়ে গেল, তারপর সার্জিক্যাল মাস্ক বিক্রি হয়ে গেল, তারপর কাপড়ের মাস্ক বিক্রি হয়ে গেল। ক্রমাগত ব্যবসা হচ্ছে। ডাবল ডোজের পরে বলা হচ্ছে কোভিড যতবার ভ্যারিয়েন্ট বদলাবে ততবার নতুন নতুন ভ্যাকসিন দিতে হবে। আর ইসরায়েলের একজন ডাক্তার বলেছেন যে ভ্যাকসিনগুলো বাজারে আছে সেই ভ্যাকসিনগুলোকেই আগে ভ্যাকসিনেটেড করা উচিত। ফলে মানুষ আসলে বিপন্ন, মানুষ আসলে বুঝতে পারছেন না কি করা উচিত। এবং ব্যবসায়ীরা কোভিডকে যারা ব্যবসা হিসাবে গ্রহণ করেছেন, তারা সেটাকে পূর্ণ মাত্রায় ব্যবহার করছেন মানুষের অসহায়তার সুযোগ দিয়ে। হাইকোর্ট তারা রায় দিলেন। আমার কাছে খুব দুর্ভাগ্যজনক যে বিচার ব্যবস্থা তার কাছে বিজ্ঞান এবং যুক্তিবোধের চাইতে মানুষের বিশ্বাস এবং ধর্মীয় আচার আচরণ বেশি গুরুত্ব পাচ্ছে বলে মনে হচ্ছে। রাম মন্দিরের রায় দেওয়ার সময় বিচারক বললেন যে ওখানে কোনো মসজিদের নিচে মন্দিরের অস্তিত্ব পাওয়া যায়নি, বললেন ওখানে কোনো পুরনো স্থাপত্য ছিল না। তারপরে বললেন যে এটা যেহেতু হিন্দুদের বিশ্বাস তাই ওখানে রাম মন্দির হবে। তাহলে প্রাধান্য পেল বিশ্বাস, যুক্তি না, বিজ্ঞান না। একইভাবে আমাদের যে গঙ্গাসাগর মেলা, মানুষ বিশ্বাস করেন ওখানে পুণ্য স্নান, স্নান করলে পুণ্য হবে। ফলে তার অনুমতি দিয়ে দেওয়া হলো যেখানে আনুমানিক 5 লক্ষ মানুষের সমাগম হবে। এবার 5 লক্ষ মানুষের সমাগম হবে এবং আমাদের মুখ্যমন্ত্রী, আমি মুখ্যমন্ত্রী বলবো, যদিও কথাটা বলেছেন অ্যাডভোকেট জেনারেল, কিন্তু অ্যাডভোকেট জেনারেল রাজ্যের যখন কথা বলেন তখন সেটা সরকারের কথা হয়। আর কে না জানে যে আমাদের রাজ্যে সরকারের কথা মানে মুখ্যমন্ত্রীর কথা। এক অদ্ভুত তত্ত্ব এলো যে নোনা জলে করোনা হয় না। আচ্ছা, এই তত্ত্বটা যদি 3 বছর আগে আবিষ্কার করে সবাইকে নুনগোলা জল খেতে বলা হতো, তাহলে তো কারোর কোভিড হতো না, আপনাকেও মাস্ক পরে ঘুরতে হতো না।
এবং সকলকে যদি বলা হতো স্নানের আগে জলে ভালো করে নুন মিশিয়ে নিয়ে তারপর স্নান করুন, তাহলেই মিটে যেত। তাহলে এত বড় একটা বৈজ্ঞানিক তত্ত্ব আমাদের মুখ্যমন্ত্রীর ব্রেন প্রসূত রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের মুখ দিয়ে নির্গত হলো, সেটা 3 বছর আগে বলে দিলে তো এ রাজ্য কোভিড ফ্রি হয়ে যেত, বলা হলো না। এখন 5 লক্ষ মানুষ তাদের সমাগম হবে, তারা নোনা জলে যাবেন। যাবেন কোথা থেকে? বাবুঘাট থেকে। বাবুঘাট কি নোনা জলের জায়গা? না। তাহলে সবটা মিলিয়ে আসলে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে মানুষের ধর্ম বিশ্বাসের যে আবেগ, সেই আবেগকে বিভিন্ন কায়দায় কেন্দ্রের শাসক দল, রাজ্যের শাসক দল সুরসুরি দিচ্ছে, কেবলমাত্র ভোটের অঙ্কের কথা মাথায় রেখে মানুষের স্বাস্থ্য, সাধারণ মানুষের বেঁচে থাকা, মারা যাওয়া, এগুলোর কোনো যুক্তি, এগুলোর কোনো বোধ, এগুলোর জন্য কোনো ভাবনা তাদের মাথার মধ্যে নেই। তন্ময়দা, এই সরকার প্রসূত বললেন, আমি সরকারের তরফ থেকে আরও বিধিনিষেধ করা হয়েছে। অদ্ভুত বিষয়, প্রত্যেকটা জায়গায়, সেটা লোকাল ট্রেন থেকে শুরু করে মেট্রো, বা এই যে নতুন বিধিনিষেধ আবার জারি করা হলো কি না, পার্লার থেকে শুরু করে বিউটি পার্লার, সেলুন, সব কিছু আবার জিম, 50%। এই 50%টা কিভাবে নির্ধারিত হবে? বারবার বিভিন্ন মহল থেকে এই প্রশ্ন উঠছে। সেটা মুখ্যমন্ত্রী জানেন কিভাবে নির্ধারিত হবে, আমি ঠিক জানি না। ধরুন একটা শপিং মল, এবার একটা শপিং মল 50% নিয়ে খুলবে। আচ্ছা, শপিং মলের 50% কে হিসেব করবে? একটা শপিং মলে যত মানুষ ঢুকতে পারে সেই মানুষটাকে কবে গুনেছে? কোন শপিং মলের গায়ে লেখা আছে যে এখানে 1200 মানুষ ঢুকতে পারবে, 1400 মানুষ ঢুকতে পারবে, 1800 মানুষ ঢুকতে পারবে, যে আপনি তার 50% গুনে গুনে 600, 700 বা 900কে ঢোকাবেন, তাদের যতজন বেরোবে ততজনকে আবার ঢোকাবেন। মেট্রো রেল 50% যাত্রী নিয়ে চলতে পারবে, 10-12 সেকেন্ডের জন্য একটা স্টপেজে থামবে, কোথাও 3 সেকেন্ড 4 সেকেন্ডের জন্য থামবে। তার ভেতরে কত যাত্রী আছে দেখে নিয়ে সেটা 50%, তার ভিতরে একটা অতিরিক্ত যাত্রী উঠলো নামলো, কে ক্যালকুলেট করবে? এগুলো সব আসলে ফার্স। আসলে মানুষের ভেতর প্যানিকটা তৈরি করে রাখো, ভয়টা তৈরি করে রাখো, এবং যত প্যানিক এবং ভয়টা মানুষের ভেতর তৈরি করে রাখা যাবে, তত মেডিকেল ট্রিটমেন্টকে কেন্দ্র করে যে ব্যবসা আধুনিক পুঁজিবাদ, বিল গেটস ফাউন্ডেশন, হিলারি ক্লিন্টনস ফাউন্ডেশন গড়ে তুলতে চাইছে, সেটাকে তত বেশি সহায়তা দান করা হবে। আমাদের দেশের সরকার, আমাদের রাজ্যের সরকার তাকে সহায়তা দিতে চাইছেন, মানুষের জীবনকে না, মানুষের জীবিকাকে না। রাত 10টা পর্যন্ত লোকাল ট্রেন চলবে, রাত 10টা পর্যন্ত বার খোলা থাকবে, পার্লার খোলা থাকবে, সেলুন খোলা থাকবে, সিনেমা হল খোলা থাকবে, রেস্টুরেন্ট খোলা থাকবে, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। এইবার আপনি একটা বিষয়, ঠিক 10টা থেকেই আবার কারফিউ, নাইট কারফিউ শুরু হবে পরের দিন 5টা অবধি। এক্স্যাক্টলি। তাহলে এইবার রাত 10টা অবধি বার খোলা থাকবে। এবার আমার পাড়ার একটি ছেলে, সে গড়িয়াহাটের একটি বারে চাকরি করে ওয়েটার হিসাবে, সেই ছেলেটি রাত 10টা পর্যন্ত ডিউটি করে বাড়ি ফিরবে কিভাবে? তাহলে নাইট কারফিউ যখন থেকে চালু হবে তার অন্তত 2 ঘন্টা আগে থেকে সবকিছু বন্ধ করতে হয়, যদি বিজ্ঞানসম্মতভাবে করতে হয়, কিন্তু যানবাহনটা চালু রাখতে হয় যাতে সে ফিরতে পারে। কোনো ভাবনা নেই, কোনো বিবেচনা নেই। একটা নিয়ম জারি করে দিলাম গভর্নমেন্ট অর্ডার হিসাবে, এবং সেই গভর্নমেন্ট অর্ডারটা সকলকে মানতে বাধ্য করলাম। দলদাস পুলিশ সেটার পেছনে দৌড়লো। সেই পুলিশকে যদি আমি যুক্তিগতভাবে জিজ্ঞেস করি যে আমার ডিউটি 10টা অবধি, আমার বাড়ি এখানে, আমি তাহলে ফিরবো কিভাবে, আপনি সেটা বলে দিন। সে পুলিশের কাছে কোনো উত্তর নেই, সরকারি নির্দেশ আমায় পালন করতে হবে। ফলে সবটা মিলে আসলে ফার্স, সবটা আসলে প্যানিক তৈরির ষড়যন্ত্র, সবটা আসলে সাধারণ মানুষকে ভয়ে রাখার ষড়যন্ত্র, এবং সবটা আসলে মেডিকেল ইকুইপমেন্টের ব্যবসা করবার জন্য বিল গেটস ফাউন্ডেশন, হিলারি ক্লিন্টনস ফাউন্ডেশনকে রাস্তা খুলে দেওয়ার কাজ। একটা বিষয়, যে এই যে আমরা দেখলাম করোনার পর একদম রাতারাতি বন্ধ হলো কিন্তু পাঠশালা, স্কুল, কলেজ, এবং কোপটা পড়লো ইউনিভার্সিটি, সমস্ত পাঠশালা বন্ধ, কিন্তু পানশালা খোলা বিরোধীরা বারবার বলছে।
এবার বিষয়টা হচ্ছে যে এই যে নতুন নতুন আবার নতুন করে নির্দেশিকা জারি হচ্ছে, নতুন করে যেমন প্রথমে কলে আমাদের যে রেস্টুরেন্ট আছে সেগুলো খোলা ছিল, কিন্তু বিউটি পার্লার, জিম বন্ধ ছিল। আবার নতুন নির্দেশিকা জারি হলো, পার্লার সব 10টা অবধি খোলা থাকবে, জিম। সেক্ষেত্রে পাঠশালার কোনো নির্দেশিকা আসছে না, বন্ধ মানে সেই বন্ধই, তালা চাবি। এটাকে কিভাবে দেখছেন? অথচ পাঠশালাতেই 50% মেজারমেন্টটা সবচাইতে সহজ, কারণ কোনো একটা ক্লাসের স্টুডেন্ট সংখ্যাটা একদম নির্দিষ্ট করা। সুতরাং যারা 50% নিয়ে সব খুলতে পারে, তারা 50% নিয়ে কলেজ স্কুল খুলছে না কেন? সেখানে তো কলেজ স্কুলে 50% ফিক্স করে দেওয়াটা অনেক বেশি ইজি, কিন্তু সেটা তারা করবেন না। তার কারণ হচ্ছে তাদের কাছে পাঠশালাটা লাক্সারি, পানশালাটা নেসেসিটি। 2, এই সরকার আসার পরে একটা প্রজন্মকে শেষ করা হয়েছে কাজ না দিয়ে। 87,000 শিক্ষকের শূন্যপদ, 45,000 কলকাতা পুলিশের শূন্যপদ, 1,49,000 রাজ্য সরকারের গ্রুপ ডির শূন্যপদ, 79,000 ওয়েস্ট বেঙ্গল পুলিশের শূন্যপদ। এত শূন্যপদ আমাদের রাজ্যে, সেগুলো পূরণ করার কোনো চেষ্টা নেই। কাজ দেওয়া হলো না। একটা গোটা জেনারেশন তা শেষ হয়ে গেল হচ্ছে কাজের অভাবে। তাদের হাতে ধরিয়ে দেওয়া হলো 28 টাকার মহুল মদের বোতল। পরের জেনারেশনটাকে শেষ করা হবে শিক্ষা না দিয়ে। তার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা এই সরকার রূপায়িত করছে। কাজ দিও না, শিক্ষা দিও না, তাহলে হাতে থাকে কি? লুম্পেন হওয়া ছাড়া। এই সরকার চায় আমাদের গোটা সমাজটা লুম্পেনে পরিণত হোক। সেই লুম্পেনে পরিণত সমাজ, তা এই সরকারের সহায়ক শক্তি হোক। তাই তারা পুজো কমিটিকে টাকা দেবে, তাই তারা অন্য নানান খেলা মেলা উৎসবের আয়োজন করবে। কোভিডের সময় মুখ্যমন্ত্রী বলবেন বিধিনিষেধ মেনে চলুন, আর মুখ্যমন্ত্রীর ভাইপো এমপি, তিনি এমপি কাপ সংগঠিত করবেন। সেখানে তিনি নিজে ক্লোজিং সেরিমনিতে উপস্থিত থেকে ভাষণ দেবেন। আর সাধারণ মানুষ তার নিজস্ব প্রয়োজনে 5 জনের জায়গায় 7 জনের জমায়েত করতে পারবে না। 1 বছর আগে থেকে বিয়ের ডেট ঠিক হয়ে আছে, সে বিয়েতে 50-এর জায়গায় 51 জনকে নিমন্ত্রণ করতে পারবে না। অথচ মুখ্যমন্ত্রীর ভাইপো তিনি 10,000 লোক নিয়ে, 15,000 লোক নিয়ে এমপি কাপের খেলা করতে পারবেন। মানুষকে বিপদে ফেলো, দলকে আরও বেশি পরিমাণে লুম্পেন পরিবৃত করো, এই হচ্ছে পারপাস। সেই পারপাসের দিকে সরকার সফলভাবে এগোতে পারছে, এবং আমরা পশ্চিমবাংলার মানুষ তারা অদ্ভুতভাবে নীরব থেকে সরকারকে সেই পারপাসের দিকে এগোতে সাহায্য করছি। তন্ময়দা, এক্ষুনি আপনি বললেন যে হাতে তুলে দিচ্ছে মহুয়া। এই বিষয়ে যাব যে এবারে কিন্তু রেকর্ড মানে আয় করেছে এই মদ বিক্রি করেই। এই 1 সপ্তাহ যদি আমরা মোটামুটি দেখি, 25 তারিখের পর থেকে 7 দিনে কিন্তু একটা রেকর্ড আয় হয়েছে সরকারের। কি বলবেন? কিছু বলবো না। এই সরকার সকলের হাতে মদের বোতল তুলে দিতে চায়। সরকার সেই রাস্তায় সফল। সরকারের সাফল্য বলবো, আর কিচ্ছু বলবো না। সরকার মদের বোতল তুলে দিতে চায়, মদ বেশি বিক্রি হয়েছে, সরকার সফল হয়েছে। এছাড়া কি বলার আছে বলুন? একটা বিষয়ে যাব যে মুখ্যমন্ত্রী দাবি করছেন যে 40% সেকেন্ড ডোজ হয়নি, মানে পশ্চিমবাংলার কথা উনি একটা তথ্য দিয়ে বলেছেন। বুস্টার ডোজ দেওয়ার আগে তা সম্পূর্ণ করতে হবে, এবং নরেন্দ্র মোদীজিকে জানিয়ে বলেছেন যে বাংলায় এখনো পর্যন্ত ঠিক পরিমাণ টিকা, মানে যে ভ্যাকসিন, সেটা দেওয়া হয়নি। প্রধানমন্ত্রীজি বলেছেন বাংলাকে ইতিমধ্যেই 11 কোটির ওপরে ভ্যাকসিন পাঠানো হয়েছে। কি বলবেন? মুখ্যমন্ত্রী শ্বেতপত্র প্রকাশ করুন। মুখ্যমন্ত্রী যা দাবি করছেন আর প্রধানমন্ত্রী যা দাবি করছেন, দুটোই যখন বৈপরীত্য আছে, তখন শ্বেতপত্র প্রকাশ করুন। 1, 2 হচ্ছে বুস্টার ডোজ। বুস্টার ডোজটাই কি শেষ? বিজ্ঞান কোথায় বলল? অতি সম্প্রতি গবেষকরা বলছেন যে করোনা ভ্যারিয়েন্ট যতবার চেঞ্জ করবে, ততবার নতুন নতুন ভ্যাকসিনের প্রয়োজন হবে। এবার কে অ্যাডভান্স বলতে পারে যে আরএনএ প্রজাতির ভাইরাস, সেই ভাইরাস কতবার সে নিজেকে মিউটেট করবে? নোবডি নোজ।
পৃথিবীতে কোনো আরএনএ প্রজাতির ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কৃত হয়নি। আরএনএ প্রজাতির ভাইরাসের ভ্যাকসিন যদি আবিষ্কার করা এত সহজ হতো, তাহলে পরে সবার আগে আবিষ্কৃত হতো HIV এইডসের ভাইরাস। পৃথিবীর সবচাইতে বড় লোক দেশের সবচাইতে বড় লোক অংশ এই রোগে আক্রান্ত। ভাইরাসটা আরএনএ প্রজাতির, ভ্যাকসিন আবিষ্কার হয়নি। অথচ করোনা যে ব্যবসা, এটার আরেকটা বড় প্রমাণ হচ্ছে করোনা আসার 1.5 বছরের ভেতর তার ভ্যাকসিন আবিষ্কার হয়ে গেল। পৃথিবীর বিজ্ঞান এত এত বছর ধরে প্রয়াস করে অন্য আরএনএ প্রজাতির ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করতে পারল না, করোনা নামের আরএনএ প্রজাতির ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করে ফেলল। এবং সেটাও কিরকম আবিষ্কার করলো, অদ্ভুত ব্যাপার দেখুন, যে এতগুলো কোম্পানি এত রকমের ভ্যাকসিন আবিষ্কার করলো। এবার দেখুন, ব্রিটেনে অমুক কোম্পানির অমুক ভ্যাকসিন অ্যালাউড না, সৌদি আরবে অমুক কোম্পানির অমুক ভ্যাকসিন অ্যালাউড না, অস্ট্রেলিয়ায় অমুক কোম্পানির অমুক ভ্যাকসিন অ্যালাউড না। তাহলে এই যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিনটা যে আসলে কারবার, আসলে ব্যবসা, সেই ব্যবসাটা আরও বেশি প্রমাণ হচ্ছে এই যে বিভিন্ন দেশের বিভিন্ন রকম সিদ্ধান্ত। আমাকে যদি মেনে নিতে হয় যে এটা ভ্যাকসিন, তাহলে যে কোনো একটা ভ্যাকসিন তা একটা দেশে গৃহীত হলে সব দেশে গৃহীত হবে, তা তো হচ্ছে না। তাহলে জাইডাসকে ব্যবসা করতে দেওয়ার জন্য কোনো কোনো দেশে খালি জাইডাসের ভ্যাকসিনই অ্যাপ্রুভড হবে, আবার ফাইজারকে ব্যবসা করতে দেওয়ার জন্য কোনো কোনো দেশে খালি ফাইজারের ভ্যাকসিনই অ্যাকসেপ্টেড হবে। তাহলে আপনি যে পৃথিবীর এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়াবেন, তার জন্য আপনাকে একরকম ভ্যাকসিন নিলে হবে না। আমার জামাইকে 4 বার ভ্যাকসিন নিতে হয়েছে, তারপরেও তার করোনা হয়েছে। 4 বার ভ্যাকসিন নেওয়ার পরেও করোনা হয়েছে। প্রথম সে যেটা নিয়েছিল সেটা সে যেখানে থাকে সে দেশে চলবে না, তাই সে দেশে চলবে এমন ভ্যাকসিন সেই দেশে যাওয়ার পরে নেওয়া হয়েছে, এবং নেওয়ার পরেও তার করোনা হয়েছে। এই মুহূর্তে সে করোনায় আক্রান্ত। ফলে আমি তো প্রত্যক্ষ অভিজ্ঞতায় অভিজ্ঞ এই সংক্রান্ত বিষয়ে। ফলে আমার কথা হচ্ছে যে কোন ভ্যাকসিনটা গোটা পৃথিবীতে গৃহীত, এটা আগে জানাচ্ছে না। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তার যিনি প্রধান সচিব, বিল গেটসের কোম্পানির মুখের উপরে কোনো কথা বলবার অধিকার তার নেই, এটা প্রায় সর্বজনবিদিত। এই সংক্রান্ত যে বিকল্প কথাগুলো জার্মানির ডাক্তাররা বলেছেন, ফ্রান্সের ডাক্তাররা বলেছেন, ব্রিটেনের একটা অংশের ডাক্তাররা বলেছেন, এবং অতি সম্প্রতি ইসরায়েলের ডাক্তার বলেছেন, ভারতেও অনেক দিন ধরে অনেক ডাক্তাররা বলছেন, সেই কথাগুলো আসছেই না। মেন স্ট্রিম মিডিয়া এই কথাগুলোকে আসতেই দিচ্ছে না। যেমন এই যে আমরা মাস্ক ইউজ করছি, আচ্ছা, আমাদের মাস্কের ভেতরে যে পরিমাণ জার্ম আমরা ছড়াচ্ছি, এমনিতে আমরা যখন করোনা ছিল না তখন মুখ খোলাই তো রেখেছিলাম, তখন কি আমাদের মুখের ভেতর দিয়ে নাকের ভেতর দিয়ে জাম ঢুকতো না? ঢুকতো। যেমন জাম ঢুকতো, তেমন নেচার তার স্বাভাবিক নিয়মে জার্মের বিরুদ্ধে লড়াই করবার ব্যাকটেরিয়াও ঢোকাতো, এবং এই ব্যাকটেরিয়ার সঙ্গে জার্ম প্রতি মুহূর্তে প্রত্যেকের শরীরের অভ্যন্তরে লড়ছে। আপনার শরীরের অভ্যন্তরে লড়ছে, আমার শরীরের অভ্যন্তরেও লড়ছে, বিল গেটসের শরীরের অভ্যন্তরেও লড়ছে। ব্যাকটেরিয়া এবং জার্মের এর লড়াইটা চিরকালীন লড়াই। এই লড়াইয়ে যতক্ষণ পর্যন্ত উপকারী ব্যাকটেরিয়াগুলো জেতে ততক্ষণ পর্যন্ত মানুষ বেঁচে থাকে। যে মুহূর্তে উপকারী ব্যাকটেরিয়া হেরে যায়, মানুষ মারা যায়। এই বিজ্ঞানই তো আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি। এখন এই যে করোনা নামের রোগটা, এই রোগটা কি আগে ছিল না? ধরুন আমি তো ছোটবেলায় আমার মায়ের কাছে শুনেছি, এখন আমার মা মৃত, আমি তো সাক্ষী দেখাতে পারবো না, যে আমার একবার ছোটবেলায় এরকম জ্বর হয়েছিল, 3 দিন ধরে আমি জিভে কোনো কিছুর স্বাদ পাচ্ছিলাম না, কিছু খেতে চাইছিলাম না। তাহলে সে যুগের ডাক্তারের কাছে করোনা ব্র্যান্ড নামটা ছিল না, কিন্তু সে যুগের ডাক্তার, তিনিও এখন প্রয়াত ডাক্তার ব্যোমকেশ বসু, তৎকালীন চিকিৎসা ব্যবস্থা অনুযায়ী আমার চিকিৎসা করেছিলেন, আমি সুস্থও হয়েছিলাম। আমার ধারণা তোমার মা যদি থেকে থাকেন, তুমি তোমার মাকে জিজ্ঞেস করলে দেখবে তোমারও হয়তো ছোটবেলায় এরম হয়েছিল, বা তোমার দাদার হয়েছিল, বা তোমার পরিবারের অন্য কারো হয়েছিল। তখন করোনা ব্র্যান্ড নেমটা ছিল না, এখন এই করোনা ব্র্যান্ড নেমটা দেওয়া হলো, এবং করোনা নামের একটা ব্র্যান্ড নেম নিয়ে গোটা পৃথিবীতে আতঙ্কটাকে তৈরি করা হলো। আমি আবার বলছি, সাবজেক্টটা প্যানিক, সাবজেক্টটা আতঙ্ক, সাবজেক্টটা ভয়। মানুষকে ভয়ের মধ্যে রাখো, আতঙ্কের মধ্যে রাখো। পুঁজিবাদ কি চায়, সাম্রাজ্যবাদ কি চায়? চায় হচ্ছে মানুষ একসাথে না থাকুক, অ্যালিয়েনেটেড হোক, পরস্পরের থেকে বিচ্ছিন্ন হোক।
তুমি দেখো গত 3 বছর ধরে তুমি তোমার কোনো আত্মীয়র বাড়িতে যাওনি। গত 3 বছর ধরে আমি আমার বোনের বাড়িতে, আমার দিদির বাড়িতে, ব্যক্তিগতভাবে আমি গেছি সেটা অন্য প্রশ্ন, আমার আত্মীয় স্বজনের বাড়িতে যাইনি। তুমি তোমার কোনো বন্ধুর বাড়িতে গেলে পরে সেই বন্ধু দরজায় দাঁড়িয়ে, জানলায় দাঁড়িয়ে তোমার সাথে কথা বলে তোমায় বিদায় দিয়েছে, ডেকে বলেনি আয় চা খাই। সেই বন্ধুর স্ত্রী তোমায় বলেনি যে একটু বস, দুটো লুচি ভাজি, দুটো লুচি খেয়ে যা। ফলে এই যে আমাদের যে সামাজিক সম্পর্কগুলো, করোনা নামের এই ভ্যাকসিনটা কিন্তু, এই করোনা নামের এই ডিজিজটা কিন্তু সেই সামাজিক সম্পর্কগুলোকে শেষ করে দিচ্ছে। এবং আমি যদি পুঁজিবাদকে অ্যানালিসিস করি মার্ক্সের দৃষ্টিকোণ থেকে, যেহেতু আমি মার্ক্সিস্ট, তাহলে মার্ক্স কি বলেছিলেন? পুঁজির উদ্দেশ্য হচ্ছে মুনাফা করা। মুনাফা করার জন্য সে নিত্য নতুন পন্থা আবিষ্কার করবে এবং সেই পন্থাটাকে জনগণের কাছে গ্রহণযোগ্য রূপে পরিবেশিত করবে। আজকে তুমি মিডিয়ার ভূমিকা যদি দেখো, তাহলে সেই মিডিয়া দেখবে করোনাকে জনগণের কাছে বিশ্বাসযোগ্য হিসাবে প্রতিষ্ঠিত করে দিয়েছে। পুঁজি সে আজকে করোনার মধ্যে দিয়ে সবচাইতে বেশি মুনাফা অর্জন করছে। এই মুহূর্তে গোটা বিশ্বের মেডিকেল ট্রিটমেন্টের ব্যবসায় হাইয়েস্ট প্রফিট হচ্ছে করোনা সংক্রান্ত ব্যবসায়। আমি যে পাড়ার ওষুধের দোকান থেকে ওষুধ কিনি, সে ওষুধের দোকানদার আমায় একদিন বলেছে যে 1 মাসে অন্য সব ওষুধ যা বিক্রি করেছি করোনার ফার্স্ট ওয়েভের সময়, খালি ভিটামিন সি বিক্রি করেছি তার চাইতে বেশি। অথচ ভিটামিন সি ভাতের পাতে একটা লেবু চিপে খেলেই হয়ে যায়। আমি 40 বছর ধরে ভাতের পাতে একটা কাঁচা আমলকি খাই, আমার তো ভিটামিন সি ট্যাবলেট খাওয়ার প্রয়োজন নেই, আমার এটা অভ্যাস, আমি কাঁচা আমলকি খাই। ফলে আমি বলছি যে এই যে প্রকৃতি যা আমাদের দিয়েছে তার ভেতর থেকে যে রেজিস্ট্যান্স আমরা ইনহেরিট করতে পারি, তার বাইরে বেরিয়ে মাল্টিন্যাশনাল কোম্পানির বানানো রেজিস্ট্যান্সের সাবজেক্টগুলোকে আমাকে ইনহেরিট করতে হবে। এটাই তো ব্যবসা, এটাই তো মার্ক্স বলেছিলেন যে পুঁজিকে নতুন নতুন পন্থা নিতে হবে। আজকের পুঁজি 2008 সালের আমেরিকার মন্দার পরে পুরনো পদ্ধতিতে উৎপাদিত জিনিসের ব্যবসা করে নতুন লাভের লাভের ক্ষেত্র তৈরি করতে পারছে না। তাহলে নতুন পদ্ধতির উৎপাদনে যাও, সেই উৎপাদনটা মাস্ক হতে পারে, স্যানিটাইজার হতে পারে, এবং প্রতি মুহূর্তে তাতে বৈচিত্র্য আনো। ফলে এই কাজটা যারা করেন তারা এই নির্দিষ্ট উদ্দেশ্য নিয়েই মানুষকে ভুল বোঝানোর জন্য করেন। 2019 সালে পশ্চিমবাংলার যত মানুষকে তারা ভুল বোঝাতে পেরেছিলেন, 2021 সালে পশ্চিমবাংলার যত মানুষকে তারা ভুল বোঝাতে পেরেছিলেন, উপনির্বাচনগুলো এবং কলকাতা কর্পোরেশনের নির্বাচনের ভিতর দিয়ে প্রমাণ হচ্ছে যে মানুষের ভুল বোঝাটা ভাঙছে। এবং আমরা ঠিক এই কথাটাই বলি যে তুমি কিছু মানুষকে কিছু দিনের জন্য ভুল বোঝাতে পারো, কিছু মানুষকে চিরদিনের জন্য ভুল বোঝাতে পারো, কিন্তু সব মানুষকে চিরদিনের জন্য ভুল বোঝাতে পারো না। তাহলে এই যে মানুষের ভুল ভাঙছে, এটাই কি তাহলে এই যে কলকাতা পুরসভার নির্বাচন হলো, তারপরে যে ফলাফল হলো, সেই কারণেই কি মনে হয় যে সিপিআইএম দ্বিতীয় পজিশনে উঠে এলো? দেখো, দ্বিতীয় পজিশন, তৃতীয় পজিশন, চতুর্থ পজিশন, এই হিসেবগুলো হয় তখন যখন ভোটটা ফ্রি অ্যান্ড ফেয়ার হয়। ভোটটা তো ফ্রি অ্যান্ড ফেয়ার হয়নি। এখন পর্যন্ত আমাদের কাছে যা তথ্য, তাতে 25টা এমন বুথ আমরা খুঁজে পেয়েছি যে বুথগুলোতে 2-4টে ফলস ভোট হয়ে থাকতে পারে, কিন্তু সেই অর্থে বুথ দখল টখল ইত্যাদি হয়নি। সেই 25টা বুথে আমাদের ভোট পেয়ে হয়েছে 37%, যেখানে সেই 25টা বুথে বিধানসভায় আমাদের ভোট ছিল 9%। এখন কথা হচ্ছে সব মিলিয়ে আমাদের ভোট 11%, কিন্তু এই 11%-এর ভেতরে 2 নম্বর ওয়ার্ডের কাকলি সেনও আছেন, যার ওখানে কোনো ভোট হয়নি। এই 11%-এর ভেতরে 96 নম্বর ওয়ার্ড আছে, যেখানে সকাল 11টার পরে কোনো ভোট হয়নি। ফলে সবটা মিলিয়ে তোমাকে একটা ভোটকে ক্যালকুলেট করতে হবে, তার ট্রেন্ড বুঝতে হবে, যে বুথগুলোতে 100% শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে, মানুষ তার ভোটের অধিকার প্রয়োগ করতে পেরেছেন। আমি তো মিডিয়াগুলোর কাছেও আবেদন করব যে তারাও এই রিসার্চটা করুন, তাদের জন্যও তো প্রয়োজন।
যে কোন কোন বুথে শান্তিপূর্ণভাবে ভোট হলো অ্যাবসলিউট, এবং কোন কোন বুথের ভোট নিয়ে কোনো দলের কোনো অভিযোগ নেই, এবং সেই বুথগুলোর টোটাল রেজাল্ট কি, তাহলে অ্যাকচুয়াল বোঝা সম্ভব যে আমরা কমছি, আমরা বাড়ছি, আমরা এক জায়গায় দাঁড়িয়ে আছি। না হলে এই সব 11%, 5%, 8% এগুলো মূল্যহীন, অর্থহীন। বারবার দাবি করছেন, আপনারাও দাবি করছেন যে পশ্চিমবাংলায় কর্মসংস্থানের জায়গা নেই, কিন্তু মুখ্যমন্ত্রী দাবি করছেন যে বিভিন্ন বাইরের যে ভিন্ন রাজ্য যেগুলো আছে, চেন্নাই বলুন, উত্তরপ্রদেশ বলুন, সেই সব জায়গা থেকে লোকেরা বাংলাতে কাজের জন্য চলে আসছে। তাহলে তো বাংলার দরজা খোলা, বাংলায় প্রচুর কর্মসংস্থান। কাশবালিশের জন্য কাশফুল তোলার কর্মসংস্থান, নাকি গাছের পাতা রপ্তানি করার কর্মসংস্থান? সমস্যা হচ্ছে কর্মসংস্থানের একটা নিজস্ব অর্থনীতি আছে। যদি একটা বড় ফ্যাক্টরি হয়, তাহলে স্বাভাবিক নিয়মে তার অনেকগুলো সাবসিডিয়ারি হয়। যেমন টাটা মোটরস যদি হতো, বা পরবর্তীকালে যেখানে হলো সানন্দে, তার 400 সাবসিডিয়ারি হলো। এখন ন্যানো গাড়ি উৎপাদন বন্ধ হয়ে গেছে, কিন্তু টাটা মোটরস ওখানে অন্য ছোট গাড়ি উৎপাদন করছে। এবং আমার কাছে শেষ তথ্য হচ্ছে 346টা সাবসিডিয়ারি বেঁচে আছে। টাটা মোটরসকে দেখে ওখানে আরো 3টে বড় গাড়ির কোম্পানি, তারা নিজেদের কারখানা তৈরি করেছে, কর্মসংস্থান বাড়ছে। গত 11 বছরে পশ্চিমবাংলায় একটা কারখানার নাম বলতে হবে যে কারখানাটা তৈরি হচ্ছে, বড় কারখানা। এশিয়ার বৃহত্তম ইস্পাত প্রকল্প শালবনীতে বুদ্ধদেব ভট্টাচার্য উদ্বোধন করেছিলেন, ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। তার গাড়ির উপর, কনভয়ের উপর হামলা হয়েছিল। 1200 একর জমি দিয়েছিল বামফ্রন্ট সরকার। একটা ইট ফেলতে দেওয়া হলো না জিন্দালদের। সেই জিন্দালরা 2019 সালে অন্ধ্রপ্রদেশের নেল্লোরে চলে গেল এই ইস্পাত কারখানা করবার জন্য 963 একর জমি নিয়ে, যারা এখানে 1200 একর জমি পেয়েছিল। থাকলো না। এরকম অজস্র উদাহরণ দেওয়া যায়। অনেকগুলো ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টার বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার তৈরি করে গেছিলেন, যার সবগুলোর আজকে ভগ্নদশা। একটা নতুন কারখানা হলো না, পুরনো বড় কারখানাগুলো বন্ধ হয়ে গেল। হিন্দ মোটর বন্ধ হয়ে গেল, যেসব বন্ধ হয়ে গেল চিরতরে, ডানলপ বন্ধ হয়ে গেল চিরতরে। ফলে কর্মসংস্থান মানে কি? কর্মসংস্থান মানে হচ্ছে নতুন উৎপাদনমুখী কাজের সুযোগ। সেই কাজের কোনো সুযোগ বাংলায় তৈরি হলো না। কর্মসংস্থানের আর একটা দিক কি? সেটা হচ্ছে সরকারি ক্ষেত্রে কর্মসংস্থান। আমি আগে একদম নির্দিষ্ট সংখ্যা সহ উল্লেখ করেছি। 87,000 স্কুল শিক্ষকের শূন্য পদ, 1,49,000 রাজ্য সরকারের গ্রুপ ডি, 79,000 পশ্চিমবঙ্গ পুলিশ, 45,000 কলকাতা পুলিশ। এর সঙ্গে স্বাস্থ্য 32,000, দমকল, এই সব কিছু যুক্ত করলে পরে এই মুহূর্তে পশ্চিমবাংলায় শূন্য পদের সংখ্যা 3 লক্ষের কাছাকাছি। মাথায় রাখতে হবে 2 লক্ষ শূন্য পদ ইতিমধ্যে বিলুপ্ত করে দেওয়া হচ্ছে। এই যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 17,000 কোটি টাকা খরচ করা হয়েছে, ভালো, গরিব মানুষ 500 টাকা পাচ্ছে। অতি সম্প্রতি এই শেষ 3 দিনের ভেতরে চালের দাম বেড়েছে। যে মিনিকিট চাল বুদ্ধদেব ভট্টাচার্যের সরকারের আমলে 18 টাকায় পাওয়া যেত, এখন সেটা 45 টাকা। 414 টাকার রান্নার গ্যাসকে 956 টাকা করে আমি যদি কাউকে 500 টাকা দিই, তার কি থাকে? তার কি থাকে? বিদ্যুতের বিল 2011 থেকে 2021 ভেতর 14 বার বাড়িয়ে আমি যদি তাকে 500 টাকা দিই, তার কি থাকে? প্রশ্নটা হচ্ছে 500 টাকা দিচ্ছি, এই কথাটা যত সহজে বলা যায়, যে লোকটাকে দিচ্ছি সেই লোকটার হাতে কি থাকলো, এটা তার চাইতে বড় প্রশ্ন। অথচ এই টাকাটা যদি সরকারি শূন্যপদ পূরণে ব্যয়িত হতো, 30,000 টাকা মাইনে চাকরি পেত 2 লক্ষ ছেলে মেয়ে, তাহলে এই 2 লক্ষ ছেলে মেয়ে 30,000 টাকা করে পেয়ে সেই 30,000 টাকা কি তারা বাড়িতে পুঁতে রাখতো? নিশ্চয়ই না।
সেই 30,000 টাকা নিয়ে তারা বাজারে যেত মানে সেই পরিবারটা এখন যদি সপ্তাহে 2 দিন মাছ কেনে, সেই পরিবারটা সপ্তাহে 5 দিন মাছ কিনতো। তাহলে কিন্তু আয়টা ট্রান্সফার হচ্ছে। সেই পরিবারটা এখন যদি হেঁটে রাস্তায় চলে, তখন রিক্সায় রাস্তায় চলতো, আয়টা রিক্সাওয়ালার কাছে যাচ্ছে। অটোয় চলতো, টোটোয় চলতো, আয়টা অটোওয়ালার কাছে যাচ্ছে, টোটোওয়ালার কাছে যাচ্ছে। সেই পরিবারটা এখন যদি পরিবারের মানুষের প্রয়োজনের জন্য বছরে 1 সেট জামা কাপড় কেনে, সেখানে 3 সেট জামা কাপড় কিনতো, আয়টা ট্রান্সফার হচ্ছে। ফলে অর্থনীতির নিয়ম হচ্ছে টাকা যত বেশি রোল করবে তত বেশি কাজ হবে, তত বেশি আয় বাড়বে। এই সরকার যেটা করছে সেটা টাকা রোল করছে না, টাকা দান খয়রাতি করছে। আমি এই প্রকল্পের বিরোধিতা করছি না, গরিব মানুষ টাকা পাক, কিন্তু গরিব মানুষকে ভাবতে হবে সেই টাকাটা তার কি কাজে লাগছে। তার গ্যাসের দামটা 414 থেকে 956 হয়েছে, তার কাজে লাগছে কোথায় টাকাটা? তার অন্য সমস্ত জিনিসের মূল্য বৃদ্ধি, 70 টাকার মুসুরির ডাল তাকে এখন 150 টাকা কেজিতে কিনতে হচ্ছে, টাকাটা তার কি কাজে লাগছে? আসলে সে লস করছে ইকোনমিক্যালি, আসলে সে প্রফিট করছে না ইকোনমিক্যালি। অথচ গোটা অর্থনীতিটা প্রফিট করতে পারত যদি এই টাকাটা রাজ্য সরকার শূন্যপদ পূরণের জন্য ব্যয়িত করতে পারত। তাতে যদি 2 লক্ষ ছেলে মেয়েও কাজ পেত, 17,000 কোটি টাকায় 2 লক্ষ ছেলে মেয়ে কাজ পায়, তাহলে পরে কিন্তু অনেক বেশি অর্থনীতির দিক থেকে আমাদের রাজ্য অগ্রসর হতে পারত। এই যে আমরা কিছুদিন আগে দেখলাম, ঠিক 2-3 দিন আগেকার ঘটনা, যে পাঞ্জাবে প্রধানমন্ত্রীজির কনভয়কে আটকানো হলো, এবং যারা আটকেছে, যারা বিক্ষোভকারী ছিল, সুজন চক্রবর্তী বলেছে বিক্ষোভকারীদের পাশেই আছি আমরা। কি বলবেন? অবশ্যই সুজনদা ঠিক বলেছেন। দেশের প্রধানমন্ত্রী কোনো ঈশ্বর নন, গড নন, ভগবান নন, যে দেশের প্রধানমন্ত্রীকে বিক্ষোভ দেখানো যাবে না। গণতন্ত্র মানেই হচ্ছে সমর্থনের অধিকার, বিরোধিতার অধিকার। প্রধানমন্ত্রীকে সমর্থনের অধিকার যেমন থাকবে অনেক মানুষের, প্রধানমন্ত্রীর কোনো কার্যক্রমের বিরোধিতার অধিকারও থাকবে অনেক মানুষের। এটাই গণতন্ত্র। প্রধানমন্ত্রী যদি মনে করেন দেশ থেকে এই গণতন্ত্রটা উঠে গেছে তিনি প্রধানমন্ত্রী হওয়ার সাথে সাথে, তাহলে প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট, প্রধানমন্ত্রী স্বৈরতান্ত্রিক। দেশের জনগণ তো ফ্যাসিবাদ বা দেশের জনগণ তো স্বৈরতন্ত্র মানতে চায় না। সুতরাং দেশের জনগণ বিক্ষোভ দেখিয়েছেন, এবং সেই বিক্ষোভ সঙ্গত বিক্ষোভ। সুজনদা সেই বিক্ষোভের পাশে আছেন, আমি সেই বিক্ষোভের পাশে আছি, এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এদেশের সিংহভাগ মানুষ এই মুহূর্তে প্রধানমন্ত্রীকে বিক্ষোভ দেখানোর পক্ষে আছেন। দাদা, খালিস্তানি যোগের একটা কথা বারবার উঠে আসছে, এই ব্যাপারে কি বলবেন? এটা হচ্ছে প্রধানমন্ত্রীর কৌশল, কিংবা বলা যেতে পারে এটা বরাবর হচ্ছে সাম্রাজ্যবাদীদের এবং পুঁজিবাদীদের কৌশল। সাম্রাজ্যবাদ এবং পুঁজিবাদের স্বার্থ দেশের যে শাসক শ্রেণী রক্ষা করে, তার বিরোধিতাকে তারা বৈদেশিক যোগের সঙ্গে যুক্ত করে দেয়। যেমন এক সময় চীনের সঙ্গে যোগ খুঁজে পাওয়া গেছিল কমিউনিস্টদের, যেমন এক সময় পাকিস্তানের সঙ্গে যোগ খুঁজে পাওয়া গেছিল কমিউনিস্টদের, তেমন এখন খালিস্তানি যোগ খুঁজে পাওয়া যাচ্ছে কৃষক আন্দোলনের। আগামীকাল হয়তো দেখবেন যে অন্য কারোর, অন্য কোনো শক্তির সঙ্গে যোগ এরাই খুঁজে পাবেন, যে শক্তিকে এরা পছন্দ করেন না। ফলে এটা রাজনীতিতে নতুন কিছু না, এটা পুঁজিবাদ সাম্রাজ্যবাদের চিরায়ত কৌশল। ওরা সেই চিরায়ত কৌশল বারবার অবলম্বন করছে, এবং যত বেশিবার অবলম্বন করবে তত মানুষের কাছে এই তত্ত্ব যে অসার তা প্রমাণিত হবে। আমাদের শেষ একটা প্রশ্নে যাব, যে মুকুল রায়ের আইনজীবী কিন্তু বলেছেন যে মুকুল রায় দল ত্যাগ করেনি, মানে উনি যে বিজেপিতে ছিলেন উনি বিজেপিতেই আছেন। কিন্তু ইতিমধ্যেই বিরোধী যে দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি অলরেডি অভিযোগ করেছেন, এবং সেটা বিধানসভায় শুনানি চলছে। এই যে পুরো বিষয়টা, আমরা কিন্তু দেখেছি ওনাকে তৃণমূলে যোগদান করতে, ওনার আইনজীবী বলছেন না, উনি তো দল ত্যাগ করেনি। এই বিষয়টাকে কিভাবে দেখছেন? একটা জটিলতার মধ্যে এসে পড়েছে সমস্ত বিষয়টা। জটিলতা নেই। মমতা ব্যানার্জি সরকারের আমলে 2016 থেকে 2021 বহু কংগ্রেস বিধায়ক, যারা কংগ্রেসের টিকিটে নির্বাচিত হয়েছিলেন, আমাদেরও কিছু বিধায়ক, বাম দলগুলোরও কিছু বিধায়ক, তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন। প্রচুর অভিযোগ করেছিলাম, একটারও বিচার হয়নি।
শুভেন্দু অধিকারী নিশ্চিন্ত থাকতে পারেন, তার অভিযোগেরও কোনো বিচার হবে না, এবং সম্ভবত শুভেন্দু অধিকারী কোনো বিচার চানও না। কারণ আইনজীবী কি বলেছেন, শুভেন্দু অধিকারী কি বলেছেন, তার চাইতে অনেক বড় বিষয়ে মুকুল রায় নিজে কি বলেছেন। সে বলেছেন বিজেপি মানেই তৃণমূল, সুতরাং তিনি দলত্যাগে। এখানে উনি অসুস্থ, সেটাও কিন্তু বলা হচ্ছে যে উনি অসুস্থ। না, উনি অসুস্থ হন, উনি সুস্থ হন, উনার জ্ঞানের নারী টনটনে। উনি বিজেপি মানেই তৃণমূল, তৃণমূল মানেই বিজেপি, এটা উনার চাইতে ভালো কেউ বোঝে না। এ ব্যাপারে উনার কোনো অসুস্থতা কাজ করেনি। সত্য কথাটা স্পষ্ট করে মানুষের কাছে উনিই বলেছেন। আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, এত সহজ সত্যটা এত সহজ করে মানুষের কাছে তুলে ধরবার জন্য। সুতরাং যেখানে বিজেপি মানেই তৃণমূল, তৃণমূল মানেই বিজেপি, সেখানে কে বিজেপি থেকে তৃণমূলে গেল আর কে তৃণমূল থেকে বিজেপিতে গেল, কি যায় আসে। অসংখ্য ধন্যবাদ তন্ময়দা, এত ব্যস্ততার মধ্যে সময় দিলেন।